শরীফ ওসমান হাদির ঘটনায় আমরা আবারও নাটকীয় মোড় লক্ষ্য করছি। পরিস্থিতি ভিন্ন দিকে যাচ্ছে। আমরা প্রথমে যে সন্দেহ সংশয় করেছিলাম এগুলো কিচ্ছু না, আস্তে আস্তে সামনে আসে। ইউনূস সরকার এবার নড়েচড়ে বসেছে, আসল জায়গায় হাত দিচ্ছে, আসল জায়গায় ইঙ্গিত দিচ্ছে। কিন্তু তারা ফার্স্ট টার্গেটটা করছে ওসমান হাদিকে। ওসমান হাদিকে মাইরা দিলে ও স্বতন্ত্র পার্টি, ওর জন্য কেউ বেশি কান্নাকাটি করবে না, চিল্লাচিল্লি করবে না, যে যেমন ভাবে নিজের কাজ চালায় যাবে। কিন্তু একটা ভয় ঢুকাই দিতে চাইছিল যে হাদিকে মাইরা তারা ভয় ঢুকাই দিল যে অন্যরা যেন নির্বাচনে না। তো গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করলাম এবং আপনারা ইতিমধ্যে সবাই জেনেছেন, দেখেছেন, খবরটি আপনাদের দৃষ্টিগোচর হয়েছে। গত 19 তারিখ কলকাতার আনন্দবাজার পত্রিকা। দর্শক, বিপদ আস্তে আস্তে ঘনিয়ে আসছে বাংলাদেশের উপর এবং একটি ভয়ঙ্কর রাজনৈতিক বিপদ। এটা বিপদ বলবো না, একটা বিপর্যয় বটে। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশবিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। তো দর্শক, ভিডিওর শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। তো দর্শক, আর বেশি দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিও। শরীফ ওসমান হাদির ঘটনায় আমরা আবারও নাটকীয় মোড় লক্ষ্য করছি। পরিস্থিতি ভিন্ন দিকে যাচ্ছে। আমরা প্রথমে যে সন্দেহ সংশয় করেছিলাম এগুলো কিচ্ছু না, আস্তে আস্তে সামনে আসে। ইউনূস সরকার এবার নড়েচড়ে বসেছে, আসল জায়গায় হাত দিচ্ছে, আসল জায়গায় ইঙ্গিত দিচ্ছে। অ্যাজিব সেনাপ্রধান এবং ইউনূস সরকারের মধ্যে বিরাট ফাটাফাটি লেগে গেছে। এতদিন আপনারা শুনতেন যে শরীফ ওসমান হাদিকে হত্যা করেছে আওয়ামী লীগ, শুটার ভারতে পালিয়েছে। না, সরকার এখন ফিল করছে, আমি আসছি ডিটেলস, এটা ডিজিএফআইয়ের কাজ এবং তার সাথে ওয়াকার জড়িত থাকতে পারে। এবং ভারতে পালিয়ে গেছে এই ন্যারেটিভ ওয়াকার বাহিনী, ডিজিএফআই বাজারে প্রচার করেছে, জনগণের দৃষ্টি ভিন্ন দিকে ফেরাতে চেষ্টা করেছে এবং দ্যাট ওয়াজ অলসো পার্ট অফ নাটক। এটা সামনে আসছে। দর্শক দেখেন, হিসাব মিলিয়ে দিই। এর মানে কি, ওই পিনাকি যেটা বলেছে ওইটাই, এটা নিছক জাস্ট পুরোপুরি অ্যাবসলিউটলি আওয়ামী লীগের প্ল্যান ওসমান হাদিকে হত্যা করা, নট নেসেসারিলি দ্যাট। এটা ডিজিএফআই ওয়াকার বাহিনী করতে পারে। এবং ভিপি নূরের উপর হামলাটা দেখেন কি রহস্যজনক। ভিপি নূরের উপর ক্যামেরার সামনে হামলা হলো। তারা তো আর পালিয়ে যায়নি। কারা হামলা করেছে, কে কতটুকু আঘাত করেছে, কার আঘাতে কত পার্সেন্ট রক্ত ঝরেছে, এটা আইডেন্টিফাইড। কিন্তু কোনো বিচার নাই। বিচার বিভাগে তদন্ত কমিটি গঠন করেছে, কিন্তু কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না। কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নাই, কিচ্ছু নাই, সব একদম ধামাচাপা। মানে কি, এটা সরাসরি ডিজিএফআই পরিকল্পিতভাবে করেছে এবং ভিপি নূরকে মেরে পার পেয়েছে বলেই ওসমান হাদিকে, অর্থাৎ আওয়ামী লীগকে এখানে ব্যবহার করেছে। আওয়ামী লীগ তো ব্যবহৃত রাজি হবেই, ভারত এখানে আছে, কিন্তু আসলে একদম বেসিক পরিকল্পনাকারী কুড বি ডিজিএফআই। ইউনূস সরকার হয়তো বা জানেন, যার ফলে শরীফ ওসমান হাদির জানা যায় যে ভাষণ দিয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টা, তিনি বিচার করবেনই, অ্যাটর্নিকর সবাইকে ধরা হবে, এরকম কোনো দৃঢ় ঘোষণা দিতে পারেন নাই। তখনই সন্দেহ হয়েছে যে এমন কোনো শক্তি ঘটনা ঘটিয়েছে যার কাছে হয়তোবা ইউনূস সরকার অসহায়। এখন যে ঘটনা ঘটেছে, ইনকিলাব মঞ্চ তো আঙ্গুল বাঁকা করেছে, পুরো জাতি ইনকিলাব মঞ্চের সাথে আছে। তারা প্রথমে স্বরাষ্ট্র উপদেষ্টাকে 24 ঘন্টা আলটিমেটাম দিয়েছিল, তারপর আরেকটু বাড়িয়ে দিয়েছে যে জবাব দিতে হবে। সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসররা এই ঘটনা ঘটিয়েছে, তাদেরকে চিহ্নিত করতে হবে। খোদা বক্সকে এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে জবাব দিতে হবে। জবাব না দিতে পারলে তাদের পদত্যাগ করতে হবে। তো বাধ্য হয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংবাদ সম্মেলন আয়োজন করেছিল, কিন্তু সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা উপস্থিত ছিলেন না। এটা থেকে স্পষ্ট যে একটা প্রক্রিয়ার পর স্বরাষ্ট্র উপদেষ্টা হয়তো পদত্যাগ করতে পারেন, অথবা মাননীয় প্রধান উপদেষ্টা নিজেই স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরিয়ে দিতে পারেন। হতে পারে স্বরাষ্ট্র উপদেষ্টাকে একদম উপদেষ্টা পরিষদ থেকে সরিয়ে দেওয়া, হতে পারে জাস্ট দপ্তর পাল্টানো, স্বরাষ্ট্র উপদেষ্টা পদটা অন্য কাউকে দেওয়া, এটাও হতে পারে। তবে নতুন কাউকে উপদেষ্টা পরিষদে। কিন্তু তারা ফার্স্ট টার্গেটটা করছে ওসমান হাদিকে। ওসমান হাদিকে মাইরা দিলে ও স্বতন্ত্র পার্টি, ওর জন্য কেউ বেশি কান্নাকাটি করবে না, চিল্লাচিল্লি করবে না, যে যেমন ভাবে নিজের কাজ চালায় যাবে। কিন্তু একটা ভয় ঢুকাই দিতে চাইছিল যে হাদিকে মাইরা তারা ভয় ঢুকাই দিল যে অন্যরা যেন নির্বাচনে না যায়। যে ভয়ে দেখেন নারায়ণগঞ্জ থেকে একজন নির্বাচন থেকে সইরে আসছে, এই ভয় থেকেই কিন্তু সইরে আসছে যদ্দূর আমার মনে হয়। এই ভয়টাই তারা ঢুকাইতে চাইছিল যে হাদিকে মাইরা দুমু, বাস শেষ, কোনো কাহিনী নাই। কিন্তু কি দাঁড়াইলো,
এমন একটা ঘটনা দাঁড়াইলো, উপরওয়ালা এমন একটা ব্যবস্থা করে দিল, উপরওয়ালা মানুষের ভিতরে রহম ভালোবাসা এনে দিল। আজকে হাদির জন্য লক্ষ লক্ষ মানুষ সারা দেশ থেকে ছুটে আসছে। হাদির জানা যায়, এটা ভাবা যায়। এখন তারা ভাববে হায় হায়, একটা স্বতন্ত্র প্রার্থীর জন্য এরকম কোন দলের নেতাকে মারলে তাহলে কি দাঁড়াবে, এই ভয়টা কিন্তু এখন ঢুকা যাবে। এটা ভাই একটা মনস্তাত্ত্বিক ব্যাপার। কারণ কি জানেন, দেখেন হাদির মৃত্যুর সঙ্গে সঙ্গে ডক্টর ইউনূস স্যার শনিবার শোক দিবস পালন করলো এবং সারা বাংলাদেশে না ভাই, সারা পৃথিবীর যেখানে যেখানে বাংলাদেশের এম্বাসি আছে সেখানেও কিন্তু অর্ধনিম্ন থাকবে এই জাতীয় পতাকা। এমন একটা সম্মান দিল, তার মানে কি জানেন, বুঝাই দিল যে তুই মারতে পারবি না, তুই শেষ করতে পারবি না, তুই যাকে শেষ করতে যাবি তাকে আমরা সম্মান দিয়ে এমন একটা জায়গায় নিয়ে যাব তুই কল্পনাও করতে পারবি না। আজকে দেখেন হাদির সম্মান এমন একটা জায়গা যে দিল্লিতে পালায় আছে, তার কি এখন বোঝা উচিত না যাই হায় 1.5 বছর রাজনীতি কইরা কোথায় চলে গেল, আর আমি সারা জীবন এই রাজনীতি করছি, আমারে তারা দেশ থেকে তাড়াইছে। আর আজকে হাদিকে নিয়ে তারা কিভাবে কান্নাকাটি করতেছে, কিভাবে মাতাম করতেছে, যাকে আমি মারতে চাইছিলাম। হ্যাঁ ভাই, ওরাই পরিকল্পনা করছে এই হাদিকে মারার জন্য, ওরাই আবার আশ্রয় দিছে হাদির কিলারকে। যাই হোক, ওই হাদির কিলারকে দেবে কি দেবে না এটা ডক্টর ইউনূস স্যার বুঝবে। উনি কিন্তু ভাই সোজা লোক না, উনি ছেড়ে দেওয়ার লোক না। উনি যেহেতু ওয়াদা করছে উনি পালন কইরাই ছাড়বে। অবশ্য ওনার হাতের সময় কম, সামনেই নির্বাচনের আর 1.5 মাসও বাকি নাই। আমার মনে হয় 1.5 মাস থেকে হয়তো কিছু সময় বাকি বেশি আছে। যাই হোক, নির্বাচন হবে, নির্বাচনের টাইমেই নির্বাচনে আমরা জবাব দিব আমরা কেমন বাংলাদেশ চাই। কিন্তু দেখেন ডক্টর ইউনূস স্যার মনস্তাত্ত্বিক ভাবে যেভাবে সবাইকে জানাই দিল, বুঝাই দিল, কাদেরকে, শত্রু পক্ষকে, যে তোমরা একটা হাদিকে মারবা, হাজার হাজার হাদি পিছন থেকে দাঁড়ায়া যাবে। এই যে সম্মানটা পাইলো ভাই, এই সম্মানটার কারণে আজকে ইয়াং জেনারেশনের মনের মধ্যে কি আসবে যে আরে ভাই সারা জীবন বাইচা না থাইকা 1.5 বছর বাঘের মতো বাঁচুম, বাঘের মতো বাঁচতে চাই এবং জীবন দিলে বাংলাদেশের জন্য জীবন দেবো। আর এই জীবন দিলে ভাই কি সম্মানটা পাওয়া যায় সেটা তো আজকে আমরা চোখের সামনেই দেখলাম। এই জন্যই ভাই আগামী ইয়াং জেনারেশন আবার দাঁড়ায় যাবে। ডক্টর ইউনূস স্যার ওই ব্যবস্থাটাই করছে, ওই সম্মান দিয়ে ওই ব্যবস্থাটাই করছে। এই কারণে অনেকের পাছার মধ্যে ভাই আগুন জ্বলতেছে। এতটা সম্মান দেওয়া হবে কেন? কাজী নজরুল ইসলামের পাশে তাকে কেন কবর দেওয়া হবে? কি এমন করছে দেশের জন্য, কি এমন করছে এটা আপনারা বুঝতে পারবেন আগামী দিনগুলাতে। হাদি যে আদর্শটা রাইখা গেল না, ওই আদর্শটাই ভাই আগামী দিন চলবে। হাদিকে কেউ ভুলতে পারবেন না। হাদি যে পথ দেখায় দিয়ে গেছে ওই পথেই সবাই ছুটবে। আর আপনারা যারা মনে করতেন একজন হাদিকে মেরে ফেললে এই দেশের সমস্ত হাদিরা, ইয়াং জেনারেশন ভয় পায়া চুপ হয়ে যাবে, না, এখন আর চুপ হবে না। দেখেন না, সবাই কণ্ঠে একইভাবে গর্জায় উঠে নারে তাকবীর আল্লাহু আকবার। হ্যাঁ, এই স্লোগানটা নিয়েও অনেকের পাছার মধ্যে আগুন জ্বলতেছে। এই স্লোগান কেন? এরা কারা? এরা কি সেই মেট্রিকুলাস ডিজাইনের মধ্যে দিয়ে আসছে? এরাই কি আগামীতে ক্ষমতা নিয়ে যাবে? এরকম আলোচনা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। হ্যাঁ ভাই, এরকম আলোচনা সামনে আরো হবে। ওরাও বুঝতে পারবে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এই দেশের জনগণকে কিভাবে জাগায় তুলছে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার একটা কাজ করছে ভাই, অনেক সমালোচনা আছে, অনেক কিছু পারে নাই, কেন করতে পারে নাই এটা আপনারা ভালো জানেন। কেউ তো ভাই সহযোগিতা করে নাই, কিন্তু তারপরও ভাই উনি এই দেশকে যে ভালোবাসে এবং এই দেশের ভালোবাসা ইয়াং জেনারেশনের মনের মধ্যে একেবারে ভাই গাইথা দিয়া গেল। বাংলাদেশের এই ইয়াং জেনারেশন এখন ভাই বাংলাদেশকেই ভালোবাসে, জীবন দিয়া হলেও ভালোবাসে এবং এই বাংলাদেশের জন্য জীবন দিতে দ্বিধাবোধ করবে না তো এখন। কারণ তারা বুঝতে পারছে দেশের জন্য মরলে ইজ্জত পাওয়া যায়, আল্লাহই সেই ইজ্জতটা দেয়। এই কথাটা এখন সবাই বুঝা ফেলছে ভাই। দেখেন ভাই ব্রাদার, আমরা অনেক বিপদের মধ্যে দিয়ে যাচ্ছি, অনেক রকম ষড়যন্ত্র হচ্ছে। ডক্টর ইউনূস স্যারকে কেউ সহযোগিতা করে নাই। যাই হোক, আর 2 মাস 2.5 মাস আছে, না 2 মাস কোথায়, আমার মনে হয় আর 2.5 মাস আছে নির্বাচনের। এই নির্বাচনের মধ্যে দিয়েই ভাই একটা নতুন বাংলাদেশ আসবে। হ্যাঁ ভাই, নতুন বাংলাদেশ আসবে। আজকাল যা কিছু দেখতে পাচ্ছেন এই ক্ষোভগুলা কেন জানেন? এর পিছনে কারণ আছে। এই যে 32 নম্বর যায় বারবার ভাঙে, আমি বুঝি না এই 32 নম্বর রাইখা দেওয়া দরকার কি? এটা তো ভাঙ্গে আবার নতুন করে গড়তে হবে। এটা যদি ভাঙ্গা দেওয়া হতো, মানে সরকার যদি ভাঙ্গা দিত, তাহলে ভাই কোনো ইস্যু পাইলে ওইখানে দৌড়াইতো না। এখন যেটুকু রয়ে গেছে না, দেখবেন আবার আগামীতে কোনো একটা ইস্যু নিয়ে ওইখানে যাবে। যাতে ওইটা যদি সমান করে দিত, মাটিতে সমান করে দিত, তাহলে আর যাওয়ার কোনো রাস্তা থাকতো না। এই জন্য এই কথাটা বললাম। হ্যাঁ, ওটা একটা ইস্যু রাইখা দিছে, আবার দেখবেন ভবিষ্যতে ওইদিকে ছুটবে। দেখেন ভাই ব্রাদার, এই যে আগুন দিল, পোড়াইলো এবং এই যে হাদির মৃত্যুকে নিয়ে যেসব ঘটনা ঘটলো, এগুলা কেন ঘটলো এর একটু ব্যাখ্যা আমি দিতে চেষ্টা করি আপনাদেরকে, আপনি একটু বোঝার চেষ্টা করেন। এই যে শেখ হাসিনা যা কিছু করতেছে গত 1.5 বছর এবং তার সাঙ্গপাঙ্গরা যা কিছু করতেছে, লাস্ট কাজ হলো তাদের হাদির বুকে মানে মাথার মধ্যে গুলি করা। এই সমস্ত অপকর্মের তো আমরা জবাব দিতে পারতেছিলাম না। ভারতের কাছে বারবার তাদের কাছে বিচার দিতেছিলাম, কোনো ফলাফল পাচ্ছি না, তো কোনো কিছুই পাচ্ছি না। তার মানে কি
এমন কিছু ঘটাইতে হবে যে তুই একটা গুলি করবি, একজনকে মারবি, সমস্ত কিছু তোর তছনছ করে দেবো। দেখেন আজকে তাই হয়েছে, একজন হাজিকে মারাইছে ওরা, কিন্তু ওরা তো ভাই আরাম আয়েসে জীবন যাপন করতেছে। এখানে যে আওয়ামী লীগের কর্মীরা আছে তারা বিপদে পড়ছে, আজকে তাদের ঘরে হামলা হচ্ছে। চারিদিকে হামলা হওয়ার পিছনে কারণই একটা, এই হামলা কইরা বুঝাই দিতেছে তো তোরা একটা মারবি, এরকম হামলা আমরাও করতে থাকুম। তোরা একটা হামলা করবি, আমরা 1000টা হামলা করুম। তার মানে কি জানেন, এটাই একমাত্র উপায়, এছাড়া আর কোনো উপায় নাই। সুশীল হইয়া লাভ নাই তো, আপনি সুশীল হইয়া বসে থাকবেন, আপনার মাইরা দিয়া চলে যাবে তো। ইদানিং দেখতেছি অনেক সুশীলগিরি করতেছে, অনেক রকম কথা বলতেছে, পোড়া ইটের জন্য কান্নাকাটি করতেছে। দর্শক, বিপদ আস্তে আস্তে ঘনিয়ে আসছে বাংলাদেশের উপর, এবং একটি ভয়ঙ্কর রাজনৈতিক বিপদ। এটা বিপদ বলবো না, একটা বিপর্যয় বটে। কারণ শেখ হাসিনার শাসনের পতনের পর সবার আশা ছিল একটা সত্যিকারের গণতান্ত্রিক বাংলাদেশ, কিন্তু না দর্শক, গণতন্ত্রের আড়ালে ধর্মীয় মৌলবাদী উগ্রপন্থীদের উত্থান ঘটেছে। বিএনপি সম্ভবত বিপদটা টের পেয়েছে একটু বিলম্বে। কিভাবে টের পেল এবং কি করা উচিত ছিল, দর্শক একটা ছোট্ট বিশ্লেষণ করি। আজকে দেখেন একটা অনুষ্ঠান, সেটা হোটেল সোনারগাঁয়ে হয়েছে এবং তারপরে মানববন্ধন হয়েছে। সেখানে সম্পাদক পরিষদ এবং নোয়াবের মালিকদের সংগঠন, তাদের প্রতিবাদ সভা। সেখানে বলা হচ্ছে শুধু প্রথম আলো ডেইলি স্টার নয়, আজ গণতন্ত্রের উপর আঘাত এসেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলছেন তিনি অসুস্থ ছিলেন গতকাল এবং অসুস্থ অবস্থায় তিনি এসেছেন। দেখেন তিনি তার যেই একটা স্বীকারোক্তি, তিনি কিভাবে বলছেন যে হৃদয় এবং বিশ্বাসের টানে তিনি এই অনুষ্ঠানে এসেছেন। বলে আমি জানি না এই মুহূর্তে কোন বাংলাদেশে দাঁড়িয়ে আছি, এই মুহূর্তে কোন বাংলাদেশে দাঁড়িয়ে আছি। আমার বয়স 78 বছর, সারা জীবন সংগ্রাম করেছি একটি স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক বাংলাদেশ দেখব বলে। আজ যে বাংলাদেশ দেখছি, এই বাংলাদেশের স্বপ্ন আমি কোনোদিন দেখিনি। দর্শক, এই কথাটাই কিন্তু আমি বলছি যে এই পরিবর্তন চাইনি। শেখ হাসিনাকে হটিয়ে গণতান্ত্রিক শক্তি যেন একটা বিপদে পড়ছে। কারণ গণতান্ত্রিক শক্তির দখলে নেই বাংলাদেশ, গণতান্ত্রিক শক্তির দখলে নেই রাজনীতির মাঠ। গতকালকে আমি এই কথা বলছি, আজকে দেখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর একই কথা বলছেন। এবং আমি একই সঙ্গে এই কথাও বলছি যে এই পরিস্থিতির জন্য বিএনপিরও কম দায়ী নেই। কারণ পট পরিবর্তনের সাথে সাথেই বিএনপির ধারণা করা উচিত ছিল এই ধরনের গণতান্ত্রিক শাসন যখন ব্যর্থ হয়, যখন নতুন একটি পরিবর্তনের প্রশ্ন সামনে চলে আসে, তখন সেখানে কোন শক্তির অভ্যুদয় ঘটে, সেটা হচ্ছে একটি সাম্প্রদায়িক, একটি মৌলবাদী জঙ্গি গোষ্ঠীর অভ্যুদয় ঘটেছে। এবং সেই ঘটনাই কিন্তু বাংলাদেশে ঘটল। ফলে এখন গণতান্ত্রিক শক্তিটাই হয়ে গেছে পুরো আওয়ামী দোসর, পুরো ফ্যাসিবাদের দোসর। এমন একটি বয়ান ধীরে ধীরে তৈরি করা হয়েছে। কিভাবে তৈরি করা হয়েছে? মব সৃষ্টিকারী উগ্রপন্থীরা একের পর এক আঘাত করেছে বাংলাদেশের বিভিন্ন স্থাপনায় এবং তারা সংঘবদ্ধ হয়েছে। তারা বলেছে যে এই সংস্কার চলতে থাকুক, বিচার চলতে থাকুক, নির্বাচন পরে হবে। যখন আর নির্বাচনের অপেক্ষা করতে যায়নি, তখন তারা মেনে নিয়েছে, কিন্তু মন থেকে মানেনি। আর বিএনপি ভুল করেছে। বিএনপি প্রথমেই যখন তাদেরকে বলা হয়েছে যে তারা ক্ষমতা চায়, তারা নির্বাচনের নামে ক্ষমতা চায়, এই কথা বলাতে বিএনপি হঠাৎ করে মনে করলো যে তারা বোধহয় বিচ্ছিন্ন হয়ে গেছে, ফাঁদে পা দিয়েছে। বিএনপি অপপ্রচারের ফাঁদে পা দিয়ে আজকে গণতন্ত্রকে বিপন্ন অবস্থার দিকে ঠেলে দিয়েছে, অথবা চলে যাওয়াতে তার শিকার এখন বিএনপি নিজে। পট পরিবর্তনের পর বিএনপি যদি একটা স্থির সিদ্ধান্ত থাকতো 6 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে, এই দাবিটা উপেক্ষা করা তখন কঠিন ছিল। তখন পুরো রাজনীতির মাঠ ছিল বিএনপির দখলে, কিন্তু বিএনপি তখন হাল ছেড়ে দিয়েছে। সে চলে গেছে প্রথমে ডিসেম্বর থেকে চলে গেছে ফেব্রুয়ারিতে। এখনো অনেক মানুষের সংখ্যা যে আদৌ কি তারেক রহমান আসবে, অথচ 2 দিন পরেই তার আসার কথা 25 তারিখে। নির্বাচন কি হবে, অথচ নির্বাচনের তফসিল ঘোষণার পরেও পরিস্থিতি এমন ভয়াবহ যে মানুষ এখনো বিশ্বাস করে হয়তো নির্বাচন আর হবে না। কারণ যে দানবীয় পরিস্থিতি তারা লক্ষ্য করছে, তাতে
নির্বাচন তো দূরের কথা, দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব থাকে কিনা। কারণ ভারতকে ইনভাইট করা হচ্ছে, তোমরা আসো এবং আওয়ামী লীগও চলে আসো, এবং আর একটা নতুন পট পরিবর্তনের অপেক্ষায় বাংলাদেশ। এই বিপদ থেকে আজকে যে বিপদে পড়ছে, আজকে যেই আফসোস হাহাকার মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কণ্ঠে, এটা থাকতো না যদি 5ই আগস্টের পরে। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।